স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন। রোজার ঈদের পরপরই কুষ্টিয়ার পৌর শহরের কালীশঙ্করপুরে প্রয়াত এক বিএনপি নেতার বাড়িতে 3 রুমের বাসা ভাড়া নেন তারা। 3তলা বাড়ির নিচতলায় থাকতেন সুব্রত ও মাসুদ, আর দোতলা ও 3তলায় মেসে থাকতেন ছাত্ররা। 2 দশকেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ল ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরে প্রয়াত বিএনপি নেতা মীর মহিউদ্দিনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 3তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন তারা। ওই বাসার দোতলা ও 3তলায় মেসে থাকেন ছাত্ররা। স্থানীয়রা বলছেন, ভোরে বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। বাড়ির তালা খোলার পর 20 থেকে 30 জন সেনা সদস্য মেসের সব বাসিন্দাকে 2য় তলার একটি ও 3য় তলার একটি কক্ষে রাখেন। এরপর পুরো বাড়ি তল্লাশি করে গ্রেপ্তার করা হয় 4 জনকে। হঠাৎ করে আমাদের দরজায় আমরা নক শুনতে পাই, তো খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর কিছু সদস্য, তো তারা আমাদেরকে বলে যে এখানে একটা অপারেশন পরিচালনা হচ্ছে, এখানে আমরা কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা হিসেবে জানতে পেরেছি। নিচে চলে আসে এবং দরজা খোলার জন্য অনুরোধ জানায়, কিন্তু দরজা না খোলার পরবর্তীতে তারা দরজাটা ভেঙে প্রবেশ করে। 6টার দিকে কিছু শব্দ শুনতে পাই। শোনার পরে আমার জানালা খুলে দেখতে পাই যে এই বিল্ডিংটা পুরা আর্মিতে ঘিরে ফেলছে। 20 মিনিট পরে দেখলাম 2 জন লোককে এখান থেকে তারা কালো গাড়িতে নিয়ে চলে যায়। গ্রেপ্তারের পর সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শোটার আরাফাত এবং শরীফকে ঢাকায় আনা হয়। বনানীতে সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা। ডিবিসি নিউজ ডেস্ক। শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইন 1990 সালে রাজধানীর মগবাজারে রফিক নামে একজনকে খুনের মাধ্যমে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করেন। বলে যান গ্যাং কিলিং মাস্টার। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীর নামে রয়েছে 30টি হত্যা মামলা। কুখ্যাত 7 স্টার বাহিনীর প্রতিষ্ঠাতা তিনি। তার সহযোগী মোল্লা মাসুদ অস্ত্র চালানোয় পারদর্শী। তিনি কিলিং মাস্টার ও গ্যাং কিলার নামে পরিচিত। তার নামেও আছে 30টি হত্যা মামলা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মুকুটবিহীন সম্রাট, এক নামে চেনে সবাই। আন্তর্জাতিক মহলে যার পরিচিতি ফতে আলী ওরফে দাদা ভাই। ট্রিপল ডাবল সহ নানা কৌশলে খুন করতেন তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার নামে আছে 30টি হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছেন 5 বার। সবশেষ 1999 সালের মার্চে গ্রেপ্তার হন সুব্রত বাইন। সে বছরের জুলাইয়ে জামিনে মুক্তি পান, পালিয়ে আশ্রয় নেন ভারতে। গেল বছরের 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর আবারও ফেরেন দেশে। আত্মগোপনে থেকে চালান অপরাধ কর্মকাণ্ড। সম্প্রতি দেশে কয়েকটি খুনোখুনিতে তার নাম আসে। গোয়েন্দা তথ্য বলছে, 1999 সালে মগবাজারে রফিক নামে একজনকে খুন করে অপরাধের শুরু সুব্রত বাইনের। 1991 সালে সহযোগীদের নিয়ে গড়ে তোলেন 7 স্টার বাহিনী। সন্ত্রাসী মুরগি মিলন, আসিফ ও মুরাদকে খুন করে দখলে নেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। শুরু করেন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুনোখুনি। ইস্কাটন, কাঁঠালবাগান, মালিবাগ, শান্তিনগর, বড় মগবাজার, খিলগাঁও, নয়াটোলা, উত্তরা, টঙ্গী এবং গুলশান এলাকায় ছিল তার নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের ফোন করে বড় অঙ্কের চাঁদা আদায় করতেন। গড়ে তোলেন ভাড়াটে খুনি চক্র। সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদ। তার নামে রয়েছে 30টি হত্যা মামলা। অস্ত্র চালানোতে ছিলেন বিশেষ পারদর্শী। ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন নিয়মিত। সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে মাসুদ 7 নম্বরে। আন্ডারওয়ার্ল্ডে কিলিং মেশিন, গ্যাং কিলার নামে ডাকা হয় তাকে। 7 স্টার গ্রুপের সদস্য হিসেবে কিলিং মিশনে অংশ নিতেন, যার নেতৃত্ব দিতেন সুব্রত বাইন। মাসুদও মোস্ট ওয়ান্টেড আসামি। আর মোল্লা মাসুদের বাড়ি জালকাঠির মহাদেবপুরে। বাবা আমজাদ হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী।
রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিপুল ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে শুরু হওয়া অভিযান চলছে এখনও। সন্ত্রাসী সংগঠনের ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বান্দরবানে ২০২২ সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে কেএনএফ। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গি প্রশিক্ষণের আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। বড় অঙ্কের অর্থ জোগাড় ও অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে গেল বছর বান্দরবানের থানচির কৃষি ও সোনালী ব্যাংক থেকে টাকা লুট করে কেএনএফ সন্ত্রাসীরা। সম্প্রতি চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে কেএনএফের ২০,৩০০ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। ৩০,০০০ ইউনিফর্ম হঠাৎ করে একটা জায়গায় খুঁজে পাওয়া নিশ্চয়ই এটা উদ্বেগের বিষয়। আমরা বিষয়টি আমলে নিয়েছি। সোমবার গভীর রাত থেকে নয়াহাটের আশপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ। দ্বিতীয় দফায় উদ্ধার হয় সন্ত্রাসী সংগঠনটির বিপুল ইউনিফর্ম। এরই মধ্যে ইউনিফর্ম তৈরি করা কারখানা মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় দফায় ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পার্বত্য অঞ্চলকে ঘিরে অর্থাৎ দক্ষিণাঞ্চলকে ঘিরে যেই ধরনের একটা ভূ রাজনৈতিক স্টেক হোল্ডারদের তৎপরতা, সেটাকে আরো বেশি পাকাপোক্ত করল। বিপুলভাবে সেখানে এইসব ইউনিফর্ম পাঠানোর মাধ্যমে বা জোগাড় করার মাধ্যমে তারা সংগঠিত উপায়ে ওই অঞ্চলে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তার উপরও হুমকি সৃষ্টি করবে। কুকিচিনের সদস্য মংহাল হাসিন মারমাগরা মংয়ের সাথে গেল মার্চ মাসে ৩০,০০০-এর বেশি ইউনিফর্ম তৈরির জন্য ২ কোটি টাকার চুক্তি হয় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের কালকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলোচনার আশ্বাসে এই সিদ্ধান্ত নেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ব্যাপক নিরাপত্তার কারণে দিনভর থমথমে ছিল সচিবালয়। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদেরও। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে গত ৩ দিনের মতো মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি ছিল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় থমথমে পরিস্থিতি ছিল সচিবালয়ে। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পাশাপাশি সকাল থেকে প্রবেশ করতে দেয়া হয়নি কোনো গণমাধ্যম কর্মীকেও। সচিবালয়ের ভেতরে বাইরে মোতায়েন ছিল বিপুল পরিমাণ পুলিশ, সোয়াত, এপিবিএন ও বিজিবি সদস্য। এমন পরিস্থিতিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দফায় দফায় দুপুর ১টা পর্যন্ত চলে বিক্ষোভ। এরপর ২টার দিকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয় সচিবালয়ে। পরে ভূমি সচিবের নেতৃত্বে ৫ সচিব সহ ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেন আন্দোলনকারীদের সাথে। বৈঠক শেষে সচিব জানান, বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করে তারা বিস্তারিত জানাবেন। তবে সিদ্ধান্ত নেবে সরকার। এই আইন করার আমাদের কোনো হাত ছিল না বা আইন বাতিলের আমাদের হাত নেই, আমাদের ক্ষমতা নেই। এটা একটা প্রক্রিয়াটা সরকার করবেন এবং আমরা শুধু সেটা ওনাদের দাবিটা জানাবো। এখন বাকিটা সরকার কি করবে সেটা আমি বলতে পারছি। পরে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম জানান, আপাতত তাদের আন্দোলন স্থগিত থাকবে। আমাদের ওয়ান্টিং ছিল যে এটা আমরা কোনো আংশিক সংশোধন আমরা চাই না, এটা আমরা পুরোপুরি বাতিল চাই। স্যার এটার সাথে একমত পোষণ করেছেন। এই জন্য সময় প্রয়োজন আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরিত্যাগ করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। আন্দোলনকারীরা জানান, সরকারের অবস্থান পর্যবেক্ষণ করে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় হয়।
আদালত পর্যবেক্ষণে বলেছে, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া ছিল বিচারের নামে অবিচার। লঙ্ঘন হয়েছে ফৌজদারি দণ্ডবিধির রীতিনীতি। রায়কে ন্যায় বিচারের পক্ষে নজিরবিহীন আখ্যা দিয়েছেন আজহারের আইনজীবী। এদিকে এটিএম আজহারের খালাসের সংক্ষিপ্ত রায়ে সই করেছেন 7 বিচারপতি। ফলে এই মামলায় তার মুক্তিতে আর বাধা নেই। 2014 সালের 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াত ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। গত 8 মে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করে আপিল বিভাগ। সবশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানায় 71-এর মানবতাবিরোধী অপরাধ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজহারকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলো পুনর্মূল্যায়ন করার দাবিও জানানো হয়। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। এদিকে প্রসিকিউশন জানায় সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত মানতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই মুক্তি পাবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময় জামাতের 11 শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়, এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন। এই মামলাগুলো ছিল বিচারের নামে, এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে তারুণ্যের শক্তিকে এড়ানোর সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাবে ক্ষমতা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ অনেকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে দুঃস্বপ্ন নেমে আসবে বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। ওইটা হচ্ছে বাংলাদেশ 2 যদি এই গণঅভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে কাঁদতে হবে, একদিন সবাইকে কাঁদতে হবে। দেশ ষড়যন্ত্রের মধ্যে রয়েছে উল্লেখ করে অভ্যুত্থানকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশ পূর্বাবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা তাদের। জনগণের সার্বভৌমত্ব, অপরাধে জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপি নেতারা। তারা বলেন, সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন করে তৈরি করতে হবে। আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে 38% ভোট পেলে 38টা আসন থাকবে আপনার, 40% ভোট পেলে 40টা, 15% ভোট পেলে 15টা। এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে। তারা মানবতা বিরোধী হয়ে না ওঠে, তারা গণহত্যাকারী না হয়ে ওঠে, ফ্যাসিবাদী না হয়ে ওঠে, এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হবে। তারা আরো বলেন, বিচারের নামে হত্যা করা হয়েছে জামায়াত নেতাদের, তবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করতে হবে দলটিকে। সরকার এসে
তারপরে অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলেও স্পষ্ট জানিয়ে দেন নেতারা। এছাড়া জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই শীর্ষ নেতা। 24 মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক বিএনপির শীর্ষ নেতাদের। তবে বৈঠক শেষে কিছুটা হতাশ মনে হয় নেতাদের। সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিতে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। জানান, নির্বাচন ডিসেম্বরে না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আপনি যতই আলোচনা করবেন যে দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থাকে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা বিএনপির। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে, যেন বিদেশিরা সেখানে নেমে মাতারবাড়ি প্রকল্প পরিদর্শন করতে পারেন। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মাতারবাড়ি অর্থনৈতিক জোনে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি মহেশখালীতে একটি পোর্টকে কেন্দ্র করে কিভাবে বিজনেস হাব বানানো যায়, এই ফোকাস থাকবে জাপান সফরে। প্রেস সচিব আরও জানান, চীনের 100 কোম্পানির 250 বিনিয়োগকারী নিয়ে চায়না বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন হবে 1 জুন। এছাড়া জাপানে বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য আছে সরকারের। মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেট, একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। চলতি অর্থ বছরের সবশেষ হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.97%। প্রাথমিক হিসাবে চলতি অর্থ বছরে সেবা, শিল্প ও কৃষি এই 3 খাতেই জিডিপি প্রবৃদ্ধি কমেছে। তবে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 3,39,211 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রাথমিক হিসেবে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে 4.51%, যা গেল অর্থ বছরে ছিল 5.09%। আর চলতি বছর শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে 4.34%, যা গেল বছর ছিল 3.51%। এ বছর এখন পর্যন্ত কৃষিতে প্রবৃদ্ধি সবচেয়ে কমেছে। চলতি বছর মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.79%, যা 2023-24 অর্থ বছরে ছিল 3.30%। আর মোট হিসেবে 2023-24 অর্থ বছরে চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ছিল 4.22%। ছিল ডিবিসি সংবাদে। ডিবিসি সংবাদ।